দোষের নেই বাবা মা, দোষের নেই বাবা মা ইস্টবেঙ্গল নিয়ে একটা আলোচনা। ইমামির কাজকর্মে বেজায় হতাশ আমি। দেখুন, আমরা দেখেছি যে আমাদের প্রতিপক্ষ একটা ক্লাব, যিনি একজন ব্যবসায়ী কিনে নিয়েছেন, তিনি যথেষ্ট একটা কালোবাসির ব্যবহার করছেন। সেই কালোবাসিতে দুটো সিম কার্ড থাকে, ডুয়াল সিম। একটা সিম দিয়ে, প্রথম সিমটা দিয়ে আপনি ওই কালোবাসিকে ইনস্ট্রাকশন পাঠাতে পারেন। যেমন ধরুন, আপনার প্লেয়ার হঠাৎ করে বক্সে ডাইভ মারলো, সাথে সাথে পেনাল্টি দিয়ে দেবে। আর দ্বিতীয় যে সিম কার্ড আছে, সেই দ্বিতীয় সিম কার্ড দিয়ে আপনি টপ আপ করতে পারেন। মানে প্রিপেড কার্ড, এটা একটা মানে প্রিপেড হুইসেল, ব্ল্যাক হুইসেল, প্রিপেড। মানে আগে আপনাকে টাকা ভরাতে হবে, তারপর কিন্তু হুইসেলটা বাজবে। মানে পোস্ট পেড নয়, এমন নয় যে আপনি হুইসেল বেজে যাবে তারপর হুইসেল একটা আপনাকে একটা ইনভয়েস পাঠাবে, তা কিন্তু নয়। যাকে আমরা অসৎ ব্যক্তি নিয়ে আলোচনা করছি না, সৎ ব্যক্তি নিয়ে আলোচনা করছি। কিন্তু সৎ ব্যক্তি যদি মানে কর্মদক্ষ না হয়, তাহলে সেরকম সৎ ব্যক্তিও কিন্তু খুব একটা কমমেন্ট নয়। ধরুন, আপনার মুখ্যমন্ত্রী, ধরলাম মানে একটা কাল্পনিক, মানে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী না, ধরুন একটা রাজ্যের একটা মুখ্যমন্ত্রী, সে ভীষণ সৎ। সে তার সে মেঝেতে শোয়ে, তার ঘরে একটাও আসবাবপত্র নেই, সে মেঝেতে শোয়ে দুবেলা চাল খায়, আর একটু ডাল সেদ্ধ, একটু আলু সেদ্ধ খায়, দুবেলাই খায়। আর সে কোনো কাজ করে না, মানে সে প্রজার হয়ে কোনো কাজ করে না, বলে আমি না খেয়ে থাকি, প্রজারাও না খেয়ে থাকে। ভীষণ সৎ মুখ্যমন্ত্রী বা রাজাও ভাবতে পারেন, ওরা কাল্পনিক রাজ্যের এক রাজা, ভীষণ সৎ রাজা, কিন্তু অপদার্থ অকর্মণ্য রাজা। তো সেরকম রাজারও কিন্তু খুব একটা প্রয়োজন নেই, তাই না? তো এরকম ইমামি হঠাৎ করে কাল থেকে একটা একটা অনুভব হচ্ছে, একটা ফিলিং হচ্ছে, একটা মানে ফিল্ড হয়ে যাচ্ছে, ভরে যাচ্ছে একটা ভাবনায়, মিডিয়ার বিভিন্ন প্রশ্নে, যে হয়তো শুধু একটা বিদেশি আনা হবে, তালালের পরিবর্তন। এখন ইস্টবেঙ্গলের জনতারা ভীষণ ব্যস্ত, মিডিয়া খুব ব্যস্ত, বিষ্ণু এক্সটেনশনটা এখনই করে দেওয়া যাবে কিনা তাই নিয়ে অনেকে লেখালেখি করছে, দাদা বিষ্ণুর এক্সটেনশনটা কি এখনই চাই? আচ্ছা, এক্সটেনশন আপনি কখন করেন? আপনার কন্ট্রাক্ট শেষ হয়ে আসছে। আমি বিষ্ণু কেমন বলছি না, আমি বিষ্ণুকে কোনো প্লেয়ারই মনে করি না টেকনিক্যালি, কিন্তু আপনাদের যে একটা দাবি একটা এক্সটেনশন নিয়ে, তো বিষ্ণুর কন্ট্রাক্ট শেষ হচ্ছে 2026-এর মরশুমের শেষে, মে মাস নাগাদ শেষ হচ্ছে। এখন আমরা 2024-এ রয়েছি, কয়েকদিন বাদে 2025 শুরু হবে। তো একটা কন্ট্রাক্ট, ধরুন অন্য একটা ক্লাব বিষ্ণুকে নিতে চায়, আপনার প্রিয় বিষ্ণুকে নিতে চায়, মানে আমি খুব খুশি হব বিষ্ণু চলে গেলে, কিন্তু ধরলাম আপনাদের চাহিদা নিয়ে আলোচনা করছি, আপনারা চান, আমি বলেছি 90% ইস্টবেঙ্গল ফ্যান চান বিষ্ণু যাতে মানে লেজেন্ড হয়ে যাক, এবং অবশ্যই যেন সারা জীবন ইস্টবেঙ্গলে খেলে 90%। আপনারা চাইলে 95%ও করে দিতে পারি, 100% তো নয়, 100% সম্ভবই না, কারণ অন্তত আমি একজন আছি, এরকম আমার মতন আরও কয়েকজন আছে আমার ইস্টবেঙ্গল চ্যাট ফোরামে। এবং যদি আপনি স্যাম্পলিংয়ে বিশ্বাস করেন, তো আমার চ্যাট ফোরাম তো একটা সমাজের একটা স্যাম্পল। তো সমাজে এরকম কিছু পার্সেন্টেজ তো অবশ্যই আছে, অন্তত 5% হলেও আছে যারা বিষ্ণুকে টেকনিক্যাল কারণে পছন্দ করে না। 5 না হলে এটা 1%, আমি 99 নিয়ে আপনাদের 99 করে দিচ্ছি। তো বিষ্ণুকে ধরুন কোন একটা বিদেশি ক্লাব চায়, ধরুন ম্যানচেস্টার ইউনাইটেড চায়, ইনি রিয়েল মাদ্রিদ চায়, আপনারা সুপার জায়েন্ট করছেন, বিজলিবাবু করছেন, কেষ্টবাসী করছেন, কিন্তু আমি ধরে নিচ্ছি রিয়েল মাদ্রিদ চায় বা ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি চায় বিষ্ণুকে। তো তারা কিন্তু যে ফিফার নিয়ম অনুযায়ী বিষ্ণুকে নিতে হবে, চেলসিকে কিন্তু বা বার্সেলোনাকে ফিফার নিয়ম অনুযায়ী, যে ট্রান্সফার উইন্ডোর ফিফার নিয়ম অনুযায়ী নিতে হবে, এবং তারা কিন্তু বিষ্ণুর সাথে বা বিষ্ণুর এজেন্টের সাথে চুক্তি করতে পারে নট বিফোর 2025-এর ডিসেম্বর ওই মাস নাগাদ, মানে মে মাস তো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে 5 মাস হয়ে গেল, 6 মাস আগে ম্যাক্সিমাম
যোগাযোগ করতে পারে, মানে ডিসেম্বরে, মানে ডিসেম্বর 2025-এর আগে কিন্তু কেউ চুক্তি করতে পারবে না বিষ্ণুর সাথে, এবং যদি চুক্তি করে সেটা ইললিগাল, এবং ফিফা অ্যাকশান নেবে সেই ক্লাবের বিরুদ্ধে, সেই এজেন্ট বা প্লেয়ারের বিরুদ্ধে অ্যাকশান নেবে। তো 2025-এর ডিসেম্বরের আগে, মানে 1 বছর না, এখন থেকে 12 মাসের আগে কিন্তু কোনো ক্লাব, রিয়েল মাদ্রিদ, বার্সেলোনা, কেউই বিষ্ণুর এজেন্টের সাথে যোগাযোগ করে কোনো সই সাবুত করতে পারবে না কোনো কন্ট্রাক্টে। কিন্তু ভীষণ চিন্তিত ইসমাইল ফ্যানরা, মিডিয়া এখন ফ্যান হয়ে গেছে। ওই বাঁশি, ছোটো বাঁশি হলো বাঁশি, সে বাঁশির আওয়াজ শুনে সবাই ফ্যান হয়ে গেছে বিষ্ণুর, 95% পাবলিক জনতা। তো কিন্তু তার প্রশ্ন করছে না ইসমাইলের বিদেশি কটা আসবে। কালকে যে অস্কারের একটা প্রেস কনফারেন্স ছিল, সেখানে অস্কার যেরকম বলল প্রশ্নের উত্তরে, তাতে করে মনে হলো বড়জোর তালালে পরিবর্তন একজন প্লেয়ার আসবে, সে আগামী 7-10 দিনের মধ্যে নাকি তার নাম ফাইনালাইজ হবে। কিন্তু সেটা তো যথেষ্ট নয়। আপনি সুপার 6 যদি যেতে চান সেটা যথেষ্ট নয়। আমাদের যে বিদেশিরা ছিল তারা যদি মানে সবাই সুস্থ থাকতো, তালাল, সাউল, এবং আপনি যদি তাদের পরিবর্তন না করতেন উইন্টার উইন্ডোতে, তো 100% চান্স ছিল ইস্টবেঙ্গল সুপার 6-এ কোয়ালিফাই করবে না। ইস্টবেঙ্গল সুপার 6-এ কোয়ালিফাই করার ভীষণ হাই প্রবাবিলিটি হয়ে যাবে, হাই চান্স হয়ে যাবে। প্রবাবিলিটি অনেকে মানে নাও বুঝতে পারেন, আমি চান্স সহজ বাংলা বলছি, হাই চান্স হয়ে যেতে পারে যদি ইস্টবেঙ্গল অন্তত 3টে বিদেশি পরিবর্তন করে। কিন্তু ইস্টবেঙ্গল যদি শুধু একটা বিদেশি পরিবর্তন করে, ওই তালালের পরিবর্তন, তাহলে কিন্তু মানে ওই চান্সটা ওই 1% এসে ঠেকবে, মানে সুপার 6-এ কোয়ালিফাই করার 1%। তাই আমি বলবো ফালতু পয়সা নষ্ট করবেন না, 1% চান্স নিয়ে আর টাকা কেন ঢালবেন? কোনো বিদেশি পরিবর্তনের দরকার নেই, কিছু একটা গল্প করে দেবেন। এই যেমন বলা হচ্ছে, কালকে বলল অস্কার, আমি অস্কারকে দোষ দিচ্ছি না, ওকে যা বলা হয়েছে ও বলেছে, এক্ষেত্রে কোচের কোনো দোষ নেই। মানে যত দোষ কোচকে ঘোষ, আমি এটা বিশ্বাস করি না। কোচ নিজের টাকায়, নিজের ব্যাংক ব্যালেন্সের টাকায় কোনো বিদেশি আনে না, এগুলো ম্যানেজমেন্ট, মানে এখানে ক্লাবের তরফ থেকে যারা টাকা ঢালছে, ইমামির তরফ থেকে যারা টাকা ঢালছে, এটা তাদেরই ব্যাপার পুরোটা। টাকা না দিলে বাজার করা সম্ভব নয়, সে যত বড় রাঁধুনি হোক, আপনি তাকে যদি টাকা না দেন, সে নিজের পয়সা দিয়ে আপনার বাজারটা করে দেবে না। তো কোচ যেরকম বলল যে সাউল তো ওই 11ই জানুয়ারি সুপার জায়ান্ট ম্যাচের আগে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, পরের ম্যাচটা সুস্থ হলেও হতে পারে, মানে সে কোনো 100% অ্যাসুরেন্স দেয়নি। আমি ধরে নিলাম 100% ফিট হলো, কিন্তু ওর যা ছেলে, ওর যা ফিটনেসের, ওর যা আমরা স্ট্যাটাস দেখেছি, হিস্টোরিক্যাল স্ট্যাটাস, ও 2 দিন বাদে আবারও মানে একটু স্প্রিন্ট নেবেও দাঁড়িয়ে পড়বে। এবার মুশকিল হলো সাউলকে কারা রেখেছিল, কোয়াদ্রাত রেখেছিল কোচ হিসেবে, আর যারা রেখেছিল তারা এখনও সবাই রয়েছে, কোয়াদ্রাত চলে গেছে, তারা এখনও রয়েছে। এই সাউল ছেলেটা একটু খেলে হাঁপিয়ে পড়ে, নিচ থেকে ওপরে উঠলে ওপর থেকে নিচে নামতে পারে না, ওপর থেকে নিচে নামলে নিচ থেকে ওপরে উঠতে পারে না। এরকম একটা ছেলেকে দুম করে 2 বছর কন্ট্রাক্ট দিয়ে দিলেন, এরকম ছেলেকে রাখলেনই বা কেন? যে নিচ থেকে ওপরে উঠতে পারে না, ওপর থেকে নিচে নামতে পারে না, যে ধাক্কা মেরে দেয়, ধাক্কা মেরে হলুদ কাঠ খায়, ক্লেটনকে রাখলেন কেন? এখন অনেক দেখছি ইস্টবেঙ্গল ফ্যান, মানে যারা ওই শ্রেণীর ফ্যান, গতকালে আলিপুর চিড়িয়াখানা দেখলাম না, বেশ কিছু বাবা, ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়ে জিজ্ঞেস করছে বাবা ওটা কি, বারবার জিজ্ঞেস করছে। তখন আমি 3 জনকে পরপর শুনলাম, নেকড়ে খাঁচার সামনে বলল ওটা শেয়াল, আবার কেউ একজন ইংরাজি বলতে, চোস্ত ইংরাজি বলতে পারে কিন্তু মূলত অশিক্ষিত, সে বলল ওটা জ্যাকেল। তার পাশের খাঁচা ছিল বুনো কুকুর বা জঙ্গলি কুকুর, ওয়াইল্ড ডগ, সেটা দেখো ওরকম এক বাবা তার ছোট্ট মেয়েকে শেখালো ওটা শেয়াল। এই শ্রেণী ইস্টবেঙ্গল ফ্যানরা, তারা কিন্তু এখন হঠাৎ বলতে শুরু করেছে ক্লেটন নিজের সহমর্মিয়ায় ফিরে এসছে,
কিসের সমমহিমা, কিসের সমমহিমায় ফিরে এসছে? আপনার তো সিজনের শুরুতে ক্লেটনকে নাম্বার 9 বলছিলেন, এখন বলছেন ওনাকে অ্যাটাকিং মিডিয়া হয়ে গেছে। কলা হয়ে গিয়ে আম হয়ে ফেরত এলো। আমটা কি মানে মহিমা, কলার মহিমা? ছিল কলা হয়ে গেল আম, ছিল রুমাল হয়ে গেল বেড়াল, ছিল বেড়াল হয়ে গেল রুমাল। কোত্থেকে সমমহিমা ফিরে এলো? আপনারা ওকে নিয়েছিলেন কেন? এক্সটেনশন দিয়েছিলেন তো ব্যাকআপ 9 হিসেবে, এখন বলছেন অ্যাটাকিং মিডিয়া। কিসের অ্যাটাকিং মিডিয়া? ও কি মানে এই গ্রেগ স্টুয়ার্ট বা এদের কোনো ধারে কাছে যায় অ্যাটাকিং মিডিয়া হিসেবে? ক্লেটনকে কেন রাখা হয়েছিল? এই দোষটাও যারা করেছে তাদের মধ্যে কোয়াদ্রা তো ছিল, কোয়াদ্রা চলে গেছে, বাকিরা রয়েছে। তাই এরা চাইছে যদি মানে ক্লেটনকে রেখে দেওয়া যায়, সাউলকে রেখে দেওয়া যায়। দোষটা তো তারাই করেছিল, তাই তারা এখন, কারো দোষ নয় মা, কারো দোষ নয়। দোষটা ইস্টবেঙ্গল ফ্যানদের, যে ইস্টবেঙ্গল এবারও সুপার সিক্সে যাবে না, মানে যাওয়ার চান্স খুবই কম যদি একটা বিদেশি নেওয়া হয়। ওই 1% বলবো নাথিং ইজ ইম্পসিবল, ওই বিশ্বাসে থাকতে হবে, নাথিং ইজ ইম্পসিবল। কিন্তু এই নিয়ে ব্যাপারটা হচ্ছে, দেখুন বিদেশি ইমামি দেবে কি দেবে না সেটা তাদের ব্যাপার, তাদের ব্যাংকে, তাদের হৃদয়ে, তাদের মস্তিষ্কে কতটা টাকা আছে সেটা তাদের ব্যাপার। আপনার জুপিটার ওয়াগনস বা আরও যারা ক্লাবে টাকা দেয়, ক্লাবের সাথে যুক্ত, তাদের ব্যাপার, তাদের মনের ব্যাপার, তাদের ব্যাংক ব্যালেন্সের ব্যাপার, তাদের বুদ্ধির ব্যাপার। আপনি প্রশ্ন করছেন না, এটাতেই মুশকিলটা। আপনি প্রশ্নটা করছেন না যে কটা বিদেশি ইস্টবেঙ্গল নেবে, কটা বিদেশি ইস্টবেঙ্গল নেবে, আপনি প্রশ্নটাই করছেন না। আপনার প্রশ্নের উত্তর দেবে কি না দেবে, আপনার ডিমান্ড কেউ শুনবে না শুনবে সেটা পরের ব্যাপার। আপনি তো ডিমান্ডটাই করছেন না। আপনি বিদেশি নিয়ে ডিমান্ড না করে কি ডিমান্ড করছেন? বিষ্ণুকে এক্সটেনশন দেওয়া হবে কি হবে না? এটা কি মানে বিষ্ণু বেঙ্গল খেলা হচ্ছে না ইস্টবেঙ্গল খেলছে? ইস্টবেঙ্গল সুপার সিক্সে উঠবে কি উঠবে না সেই নিয়ে আপনার বিন্দুমাত্র চিন্তা নেই, বিন্দুমাত্র চিন্তা নেই। বিষ্ণু এক্সটেনশন পাবে কি পাবে না সেইটা নিয়ে আপনার চিন্তা। ধরলাম বিষ্ণুকে 10 বছরের চুক্তি দিল, যদি 5 বছরের বেশি হয় না, 10 বছরের চুক্তি দিল, আর 10 বছর ধরে ইস্টবেঙ্গল সুপার সিক্সে উঠতে পারলো না, আপনি খুশি তো? প্রশ্ন করতে শিখুন। ওই এই 5% বিষ্ণুকে খারাপ বললো তাদেরকে গালমন্দ না করে, যারা আপনার টিমকে সুপার সিক্সে উঠতে দিচ্ছে না বা ওঠার ব্যবস্থা করে দিচ্ছে না, নিজেদের বিভিন্ন গাফিলতি ঢাকছে, তাদের প্রশ্ন করুন। সে প্রশ্নটাই তো করছেন না আপনারা। আমি জানি না ইমামের কি ফিলোসফি, দেখে তো অন্তত মনে হয় তারা কালোবাসীর মানে মালিক হতে চায় না। সেটা খুব ভালো ব্যাপার, অনেস্টি ইজ গুড, সততা খুব ভালো, কিন্তু তার সাথে বুদ্ধিরও খুব প্রয়োজন দরকার। দেখুন এখন একটা ফুচকাওয়ালাও কিন্তু অনেক বেশি শিক্ষিত। আগে যখন আমি কলকাতায় আসতাম, ভারতে আসতাম ঘুরতে, তখন ওই ফুচকা খেলেই মানে পেটের গন্ডগোল হয়ে যেত। অনেকদিন তো হলো বিদেশে, আমার মতন এরকম অনেক ইস্টবেঙ্গল ফ্যান আছে, আপনারা তাদেরও মতামত নেবেন। তো আমি দেখছি বিগত বেশ কয়েক বছর ধরে ফুচকালারাও কিন্তু নিজেদেরকে শিক্ষিত করে নিয়েছে। তারা ওই আজে বাজে জল দেয় না, তারা অনেকে হাতে প্লাস্টিকের গ্লাভস পরে। কিন্তু প্রবলেমটা হতো যে মানে আগে যখন বলা হতো বলতো বাবু দাম বেড়ে যাবে। ভাই, যে এত টাকা দিয়ে ফুচকা খেতে পারে সে আরও 1 টাকাও দিতে পারে বাড়তি। তেমনই তেল বা ইমামির যে প্রোডাক্টগুলো আছে, যখন ইমামি প্রথম ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হলো, তারপর যখন আমি প্রথম ভারতে এলাম, তো আমার বাড়িতে একজন রয়েছেন, তিনি মোটামুটি সবসময় থাকেন, ওই মানে লোয়ার মিডল ক্লাস ধরে নেওয়া যায়, উনি লোয়ার মিডল ক্লাসকে রিপ্রেজেন্ট করছেন বা তার একটা অংশ। তো তাকে আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে এই মুহূর্তে বাজারে কি কি মশলা, কোন কোন কোম্পানির মশলা চলছে, কোন কোন কোম্পানির তেল ভালো। তো সে যে নামগুলো বলেছিল তাদের প্রথমে একটাতে ইমামি ছিল না। আমি নিজে কোনোদিন ইমামির কোনো প্রোডাক্ট কিনিনি,
কেন এবার বলে দিই, ক্লাবের প্রতি প্রেম একটা জিনিস, আর আমার নিজের শরীর, আমার স্বাস্থ্য আরেকটা জিনিস। তো আমি সবসময় চাইব বাজারে যেটা সবচেয়ে বেস্ট প্রোডাক্ট, সেটা যদি 2 টাকা বেশিও দাম হয় সেটা কিনতে। এবং আমি যা সোশ্যাল ট্রেন্ড দেখছি ভারতের, এটা কিন্তু অনেকটাই এসে গেছে মিডল ক্লাসের মধ্যে। এলিট ক্লাসের মধ্যে তো চিরকাল ছিলই, মিডল ক্লাসের মধ্যে অনেকটা চলে এসছে। ইমামিকেও কিন্তু একটু ভাবতে হবে যে তাদের প্রোডাক্টের দাম তারা 2 টাকা বাড়িয়ে প্রোডাক্টের গুণগত মান আরও বাড়াবে, মানে বাকি যারা তাদের কম্পিটিটর তাদের মানের প্রোডাক্ট বানাবে কিনা। দেখুন, আমি জানি না, মানে আমার কাছে ল্যাবের টেস্ট রিপোর্টস নেই। আমি যেটা বললাম সেটা হচ্ছে যে ওই যে মহিলাদের জিজ্ঞেস করেছিলাম যে কোন কোন প্রোডাক্টের মশলা, তেল যেগুলো বাজারে আছে এই মতো প্যাকেজড ফুড, সেগুলো ভালো। আমি নিজে যখন ভারতে আসি তখন চেষ্টা করি মশলা একদম তৈরি করে নিতে, একদম কাঁচা মশলা থেকে, যাতে করে কোনো রকম কেমিক্যাল প্রসেসিং মেটেরিয়াল তার মধ্যে ঢুকতে না পারে বা ভেজাল ঢুকতে না পারে। আর হয়তো চেষ্টা করি বাজারের বেস্ট প্রোডাক্টটা কিনতে। ওই ইমামি আমার ক্লাবকে স্পন্সর করছে বলে ইমামি নেব, ওরকম ব্যক্তি আমি নই। ও নিজের শরীরের সাথে সেই কম্প্রোমাইজটা করি না। ইমামি করলেও করতে পারে, জানি না ইমামি বিজনেস টার্গেটটা ঠিক কী। তবে আমি আশা করব যে ইমামি অন্তত এই ফুচকাওয়ালাদের দেখেও শিখবে যে আপনি 2 টাকা বাড়ান, বেশি বাড়তি খরচ করুন, দরকার হলে 2টো দামও বাড়াতে পারেন ফুচকার, কিন্তু পাবলিক কিন্তু আপনার কাছে বারংবার আসবে। এই যে ধরুন এখন যে বিদেশি নিয়ে সমস্যা হচ্ছে বলছে একটা বিদেশি, কিছু ইউটিউবার আছে তারা তো আবার সারাক্ষণ পা চাটছে সবার, এই ম্যানেজমেন্টে যারা আছে। এই প্রথমে একটা জিনিস অন্তত দেখা যাচ্ছে, আগে এরকম হতো যে কেউ কেউ শুধু ক্লাব কর্তার পা চাটছে আর কেউ কেউ ইনভেস্টরের পা চাটছে। এখন সবাই সবার পা চাটছে, একটা সাম্যবাদ এসেছে। আগে যেটা ছিল না, এখন সেটা এসছে, সবাই সবার পাটা চাটছে, তো প্রশ্ন করতে পারছে না। এই যে এখন বলতে পারে যে ইমামের যিনি রয়েছেন এই মুহূর্তে, যে অল্প বয়সী ছেলেটা রয়েছে, যে আমি তো জানি না ক্লেটনকে রেখে দিয়েছিল, নিতুদা রেখে দিয়েছিল, কোয়াদ্রাদা রেখে দিয়েছিল, ডাজেন্ট ম্যাটার, তুমি তো তোমার কোম্পানিকে রিপ্রেজেন্ট করছো। আর যদি তোমার দোষে তোমার কোনো একটা প্রোডাক্ট বাজারে খারাপ চলে, সে আর্থিক দায়টা তো তোমার কোম্পানিকে নিতে হবে। তুমি বলতে পারো না, বা তোমার বাবা বলতে পারে না যে আমার ছেলে তো বহুত ছোটা আছে, ও তো এক্সপেরিয়েন্স নাই। আবার ও বলতে পারে আমি তো বাংলা জানি না, আমি রাজস্থানীও জানি না, আমি হিন্দিতে বলবো না, আমি ইংরাজিতে বলবো, লাইফ ডিউ ল্যাক অফ এক্সপিরিয়েন্স আই স্ক্রুড আপ, বলতেই পারেন। কিন্তু তোমার কোম্পানি তো ঝাড়টা খাবে ব্যবসায় বাজারে। তেমনই তুমি যদি না জানো টেকনিক্যাল ব্যাপার, ফুটবলের টেকনিক্যাল ব্যাপার, এবং সেই জন্য যদি ক্লেটনকে রেখে দেওয়া হয়ে থাকে, যে সাউলকে রেখে দেওয়া হয়ে থাকে এবং খোঁড়াচ্ছে সাউল, মানে এমন নয় যে সুস্থ সাউল ফাটিয়ে দিত, সুস্থ সাউল থাকলে সুপার সিক্সের কোনোই চান্স ছিল না। সুস্থ সাউল, সুস্থ তালাল থাকলে কোনো চান্সই ছিল না। এরা অসুস্থ হওয়াতে একটা সুযোগ এসছে, কিন্তু সুযোগটা সদ্ব্যবহার করতে কিন্তু আপনাকে 2 থেকে 3টে হলে হাই চান্সে সুপার সিক্সে এবং এএফসি জেতার হাই চান্সে 3টে যদি ঠিকঠাক বিদেশি আনা হয় এই উইন্ডোতে। না আনলে এএফসিতেও কিছু হবে না, আর ওই সুপার সিক্সে ওটার 1% চান্স নিয়ে আপনি বেঁচে থাকবেন। তারপর আপনি ঠিক করুন আপনি খেলা দেখবেন কি দেখবেন না, মাঠে টিকিট কেটে, মানে টাকা দিয়ে টিকিট কেটে মাঠে যাবেন কি যাবেন না, নাকি শুধু হাউতাস করবেন, নাকি শুধু প্রশ্ন করবেন বিষ্ণু 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 কি সইটা হয়ে যাবে দাদা, বিষ্ণু সইটা হয়ে যাবে দাদা, এই প্রশ্ন করতে থাকবেন। ওদিকে আপনার ক্লাবের পেছন মারা যাবে আগামী দিনে। তো এটাই বলার ছিল। সকলে ভালো থাকবেন।